কন্ট্রোললেস গল্পের সপ্তমাংশ। সময়রা চোখের পলকে ছোটাছুটি করলেও রুমুর কাছে মনে হয়েছে এই 1 মাস 1 বছরের সমান। প্রতিটা সেকেন্ড মিনিটের সমতুল্য, প্রতিটা মিনিট ঘন্টায়, এমনকি ঘন্টা যেন দিন হিসেবে ছুটছে। টানা 1 মাসের কসরত বিদায় জানিয়ে অবশেষে রুমুর ছুটির দিন এসেছে। মেয়েটার আজ পরীক্ষা শেষ। রুমুর খুশি দেখে কে এই ছুটিতে কত কি করবে ভেবে বসে আছে। পরীক্ষা শেষ করে বাড়ি ফেরা হয়নি তার। উজ্জ্বলের সাথে চলে এসেছে তাদের রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের বিল্ডিংয়ের কাজ অনেকটা শেষ, রং করাও হয়ে গেছে, বাইরের কিছু কাজ বাকি। এদিকে একটা রেস্টুরেন্ট নির্মাণে যেসব লাইসেন্স প্রয়োজন সব ঝামেলাই উজ্জ্বল কাটিয়ে উঠেছে, কিন্তু সব কিছুর মাঝেও বাধা হয়ে দাঁড়িয়েছে টাকা। শূন্য হাতে এত বড় সিদ্ধান্ত নেওয়া যে চারটিখানি কথা নয়। বন্ধুদের কাছ থেকে অনেকটাই সাহায্য পেয়েছে। এছাড়াও বন্ধুলাভাই কম করেনি তার জন্য। শেষ পর্যায়ে উজ্জ্বলের মা নিজেকে গুটিয়ে রাখতে পারলেন না। এতদিন স্বামীর ভয়ে উজ্জ্বলকে সাহায্য করতে না পারলেও একটা সময় এসে ঠিকই তিনি তার এত বছরের জমানো টাকা থেকে উজ্জ্বলকে সাহায্য করলেন। সবাই সব দিক থেকে উজ্জ্বলের জন্য মানসিক আর্থিকভাবে এগিয়ে এলেও সৈয়দ শামসুল ছিলেন তার জেদের কাছে অনড়। উজ্জ্বল সাহস করে তার বাবাকে টাকার কথা বলেনি। শামসুল আদৌ ছেলের এত বড় উদ্যোগে খোঁজ নেয়নি। ভিডিও কলে উজ্জ্বল তার বিদেশে থাকা বন্ধুর সহিত কথা বলছে। ছেলেটা ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখাতে ব্যস্ত। এক কোনায় বসে রুমু গরম গরম সিঙ্গারা মুখে পুরে তাকালো সিয়ামের পানে। সিয়াম ভাই ওনার বিদেশি বন্ধুটাকে দেখেছেন। দেখতে শুনতে একটা হিরোর চেয়ে কম না। নজর দিচ্ছিস নাকি? আরে না, উজ্জ্বল জানলে তোকে মাটিতে গেড়ে দিবে। তোর জন্য এত সব, আর তুই যদি বাইরে নজর ঘোরাস তবে কিন্তু। তবে মানে? আমি কি অন্য কোনো ইন্টেনশনের কথা বলছি নাকি? আরে ওনার ঘরে বউ আছে। ছি ছি সিয়াম ভাই, এভাবে আপনি বলতে পারেন না। উজ্জ্বল এগিয়ে এসে বসলো সিয়াম এবং রুমুর মুখোমুখি। ছেলেটার চাহনিতে বোঝা যাচ্ছে সে কোনো সুসংবাদ দিতে চলেছে। একটা গুড নিউজ আছে। রুমু কৌতূহলী চোখে শুধায়, কি? আমার সেই বন্ধুটা আমাকে টাকা পাঠাবে বলেছে। আমার অ্যাকাউন্টে যথাসময়ে টাকা এসে পৌঁছে যাবে। কি সত্যি? তাহলে তো আজ আর থেমে থাকবে না, তাই না? একদম তাই। এবার অন্তত বাকি কাজ করা যাবে। বাকি সব ডেকোরেশনের কাজ আমরা কাল থেকে শুরু করব। সিয়াম তুই বাড়ি চলে যা, আজ আর কাজ নেই। রাতে একবার দেখা করিস। উজ্জ্বলের আদেশ পেয়ে সিয়াম বিদায় জানালো। রুমু চোখ ঘুরিয়ে পুরো রেস্টুরেন্টটা একবার দেখলো। নীল সাদা রঙের মিশেলে রেস্টুরেন্টের ভেতরের কাজটা বেশ সুন্দর হয়েছে। এক কথায় চোখের শান্তি। উজ্জ্বল, আপনার রেস্টুরেন্টের প্রথম দিন স্পেশাল কি খাওয়াবেন আমায়? চুমু খাওয়াবো? দূর, প্রতিদিন খাই, অন্য কিছু বলেন। থাপ্পড় খাবি? মেজাজ খারাপ করছেন কেন? আমি সিরিয়াস। বাড়ি চল। কি খাওয়াবো বাড়ি গিয়ে বলছি। রুমু ঠোঁট বাঁকালো। কাঁচা রঙের গন্ধে আচমকা তার মাথা ধরে গেল। মেয়েটা দ্রুত বের হতে উজ্জ্বলকে তাড়া দিল। রুমু খেয়াল করেছে উজ্জ্বলের হাব ভাব বেশ অনেকটা পাল্টে গেছে। এই যে তার এতদিন শক্তপোক্ত শাসন শাসন ভাব, এখন এসব কিছুই নেই। এ যেন আগের বেহায়া বেশরম উজ্জ্বল। এই যে ঘুমে কুপোকাত রুমু। উজ্জ্বলের কি উচিত ছিল না তাকে ঘুমাতে দেওয়া, কিন্তু উজ্জ্বল তো তা করেনি। সে জেদ ধরে রুমুকে জড়িয়ে ঘুমিয়ে আছে। রুমু ঘুমের মাঝেও বেশ কয়েকবার উজ্জ্বলকে ধাক্কা দিয়ে সরিয়েছে, অথচ উজ্জ্বল যেন পাথর, মানব, নড়ে না চড়ে না। উজ্জ্বলেই উজ্জ্বল ছাড়েন। ওহ, আল্লাহর হস্তে ছাড়েন। এত পুতপুত এত কোথায় ছিল? চুপ থাক, ঘুমাতে দে। কে কাকে ঘুমাতে দিচ্ছে না? তোর হাজবেন্ড এতটা পরিশ্রমী তুই জানিস না? মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দে। একদম চুল তুলে ন্যাড়া করে দিব।
দে, সমস্যা নেই। ঘুমের ঘোরেই তর্কতর্কি হলো তাদের। এর মাঝেই আবার ঘুমিয়ে পড়ল তারা। এক ঘুমে রাত বেজে গেল 9টা। উজ্জ্বল ঘুম থেকে উঠেই মাথায় হাত দিয়ে বসে আছে। কত কাজ বাকি, অথচ সে ঘুমিয়েছিল। এই যে উজ্জ্বল এতক্ষণ বেঘোরে ঘুমিয়েছে, এর পেছনের দোষটা কার? নিশ্চয়ই রুমুর। রুমু হাত মুখ ধুয়ে কক্ষে ফিরতেই উজ্জ্বল বলে, গায়ে কি ঘুমের ঔষধ মেখে রাখিস? মানে মানে তোর কারণে এতক্ষণ ঘুমালাম, আর কতটা লস হয়েছে জানিস? এতে আমার দোষ কি? তোকে জড়িয়ে রেখেছি বলেই ঘুমের ঔষধ নাকে যেন সুড়সুড়ি দিয়েছে। আশ্চর্য, আমি বলেছিলাম আমাকে ধরে থাকেন। উজ্জ্বল ভ্রুজ নাচালো। রুমুকে হেঁচকা টেনে বিছানায় ফেলে তার উপর ভর ছেড়ে দিল। তুই বললে তোকে ধরে থাকবো, এই চিন্তা ভাবনা আসে কেমনে? তুই আমার ডার্লিং না, কলিজা না, ময়না না, চুমু বউ না? বাতাস অন্যদিকে বইছে কেন? আর আমার চুমু বউ ডিউটিতে ফিরে এখন শুধু তার কাজ আমাকে ভালোবাসা। পরীক্ষা শেষ, আমাকে কোথাও একটু ঘুরতে নিয়ে যান। যাবি? যাব, বলুন কোথায়? চল তো রাশেদ ভাইপারের সাথে দেখা করে আসি। মজা নিচ্ছেন? আমাকে ছাড়ুন, আজ কিন্তু আপনাকে গাল খাইতে হবে। অসম্ভব। উজ্জ্বল আমায় কিন্তু কথা দিয়েছিলেন আমাকে গান গাইতে হবে। রাতের খাওয়া দাওয়া শেষ করে রুমু উজ্জ্বল ছাদে এলো। আজকের আকাশ তারায় ভরা থাকলেও চাঁদের দেখা নেই। দুজনে ছাদের কোনায় বসে নিজেদের গাল গল্পে মেতে আছে। এই মাঝে উজ্জ্বল খালি গলায় গান ধরলো। আজ নেই কোনো গিটারের সুর। রুমুর ভিডিও করলো। এই ভিডিওটাও সে পোস্ট করবে। যেহেতু অনেকটা সময় তারা ঘুমিয়ে গেছে, মাঝরাতেও তাদের ঘুমের রেশ নেই। সময়ের উজ্জ্বলের কোলে মাথা রেখে শুয়ে রুমু মস্ত বড় আকাশটা আজ তার ছাউনি। নিরিবিলি পরিবেশটায় হঠাৎ হট্টগোলের শব্দে দুজনে অচেতন হয়। কান খাড়া করতে শুনতে পেল রাশেদের গলা, এবং কে যেন কিছু একটা ভাঙছে। রুমু ভয় পেয়ে যায়। তার জানা মতে বাবা আজ বাড়িতে নেই। তবে কি সেই সুযোগটাই নিল রাশেদ? তবে রাশেদ ঝামেলা করছেই বা কি নিয়ে? উজ্জ্বল, আমার ভয় লাগছে। রাশেদ ভাই কার সাথে এতটা করছে? চাচির গলাও তো শোনা যাচ্ছে। মা ছেলে ঝামেলা লাগলো নাকি? বুঝতে পারছি না উজ্জ্বল, আমার ভয় লাগছে। আরে ভয় পায় না, আমি বরং দেখে আসি তুই ছাদে একা থাকতে পারবি না। পারবো। উজ্জ্বল গাছ বেয়ে রুমুদের ছাদে গেল। এরপর ছাদ থেকে সুপারি গাছ বেয়ে নেমে গেল নিচে। রাশেদের রুমের জানালা একটু ফাঁক দিল বিধায় সে দেখতে পেল আসল ঘটনা। আনিকাকে বেল্ট দিয়ে বেদারসে মারছে রাশেদ। তবে কি নিয়ে তাদের ঝগড়া বুঝে উঠতে পারছে না কিছুতেই। উজ্জ্বলের দম বন্ধ হয়ে এলো। একটা মানুষ এতটা পাষাণ কি করে হতে পারে? সবচেয়ে বড় পাষাণ তো রাবেয়া, যিনি কিনা ছেলের অন্যায় মুখ বুজে সহ্য করছেন, আনন্দ লুটছেন। উজ্জ্বল যখনই চেঁচিয়ে রাশেদকে ডাকতে যাবে, তখনই রাশেদ কাচের একটি ওষুধের শিশি ছুঁড়ে দিল আনিকার মাথায়। মুহূর্তেই মেয়েটার মাথা ফেটে গলগলিয়ে রক্ত ঝরছে। এই দৃশ্য উজ্জ্বলকে হিংস্র করে তোলে। চোখের সামনে এই মুহূর্তের জন্য ভেসে উঠল রুমুকেও নিশ্চয়ই এভাবেই মারা হয়েছিল। উজ্জ্বলের চিৎকার চেঁচামেচিতে এলাকার সকলে জড়ো হয় বাড়ির সামনে। আনিকা মাথা চেপে দাঁড়িয়ে আছে। রুমু দ্রুত আনিকার ফাটটা মাথা ওড়নার সাহায্যে চেপে ধরল। আনিকাকে ধরে রিস্ক নিয়ে উজ্জ্বল এবং রুমু চলে গেল হাসপাতালে। সবাইকে উঠোনে দেখে রাশেদের রাগ দ্বিগুণ বেড়ে গেল। বেদারছে গালাগাল দিয়ে সবাইকে বের করে গেট বন্ধ করলো সে। রুমুর চোখে চোখ রাখতে ভীষণ লজ্জায় পড়ল আনিকা। সেই মেয়েটাকে যে জমের মুখে ফেলেছিল, সেই মেয়েটাই আজ তাকে নিয়ে ছোটাছুটি করছে। আনিকা নিজের ভুলের অনুশোচনায় ভোগে, কিন্তু রুমু কি তাকে আদৌ ক্ষমা করবে? রুমুর গায়ের জামাটায় রক্তের ছড়াছড়ি, ওড়না ভিজে আছে রক্তে। উজ্জ্বলের মুখখানি প্যাংশুটে বর্ণ ধারণ করেছে। সবচেয়ে বড় কথা, উজ্জ্বল প্রচণ্ড রেগে আছে।
তার চোখে চোখ রাখতে আটকে ওঠে রুমু। আনিকার মাথায় ব্যান্ডেজ করা হয়েছে, টুকটাক ওষুধপত্র কেনা শেষে বাড়ি ফিরতে ফিরতে তাদের সময় লাগলো রাত 4টা। উজ্জ্বল বাইরে দাঁড়িয়ে রিক্সা খুঁজে, কিন্তু এই রাতে রিক্সা কি সহজে পাওয়া যায়? আনিকার শরীর ভেঙে আসে, তাই তাকে বসানো হলো টং দোকানের একটি ব্রেঞ্চেতে। রুমু আনিকাকে রেখে এগিয়ে এলো উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, আপনি ঠিক আছেন? না, একদমই ঠিক নেই, বাড়ি চল। কি হয়েছে? উজ্জ্বল প্রত্যুত্তর করে না। অনেকক্ষণ পর একটি রিক্সা পেলে বাড়ি পৌঁছাতে সক্ষম হয়। আনিকাকে রুমু নিয়ে এলো উজ্জ্বলের বাড়ি। সে কিছুতেই চায় না রাশেদের কাছে এই মুহূর্তে আনিকা ফিরে যাক। বাড়ি ফিরেই উজ্জ্বল শটান হয়ে বিছানায় শুয়ে পড়ল। রুমু জামা কাপড় পাল্টে ফিরল উজ্জ্বলের কাছে। আপনি রেগে আছেন কেন? একটু কাছে আয়, কথা আছে। রুমু ভ্রু কুঁচকালো। এই তো সে কাছে, আর কতটা কাছে আসবে? উজ্জ্বল মেজাজ দেখিয়ে রুমুকে কাছে টেনে জড়িয়ে ধরল। রুমু অবাক হলো না, চুপচাপ মুখ বুজে রইল সে। তাও কেউ কি এইভাবেই আঘাত করেছিল? জানোয়ারটাকে কি কি করি বলতো? রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। আব্বা শুকর, একটা উচিত শিক্ষা হবে। শিক্ষা? জানোয়ারটার শিক্ষা হবে বলে মনে হয় না। রুমু প্রত্যুত্তর করে না। তার শরীর কাঁপছে, চোখের সামনে ভেসে উঠছে সেদিনের দৃশ্য। রাশেদ কিভাবে মেরেছিল তাকে। একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে এমন কাজ করতে পারে ভেবে কুল পায় না রুমু। রুমু, আমি এই বাড়িতে যাব না, কিছুতেই যাব না। এমন বিশ্রী জীবনে আর কতকাল থাকবো? যতদিন যাচ্ছে রাশেদ সীমা পেরিয়ে যাচ্ছে। জানিস রুমু, রাতে মেয়ের সাথে কথা বলে, আমি প্রতিবাদ করলে গায়ে গালে হাত তোলে। এই তো গত রাতেই কাঁদতে কাঁদতে কথাগুলো বলেছিল আনিকা। ভাইয়ের অধঃপতনের কথা শুনে প্রতিউত্তর করতে পারেনি রুমু। যে নিজেই মায়ের পেটের বোনকেই ছাড় দেয় না, পরের মেয়েকে কতটা ছাড় দিচ্ছে তা নিশ্চয়ই বলতে হবে না। যে মেয়েটা গত রাতে কাঁদতে কাঁদতে কথাগুলো বলেছিল, সেই মেয়েটা এখন শ্বশুরবাড়ি ফেরার জন্য ব্যাকুল হয়ে আছে। সৈয়দ ইসমাইলকে সব কথা জানিয়েছিল উজ্জ্বল। তিনি ভোরে বাড়িতে এসে উপস্থিত হয়। এসব নিয়ে রাশেদের সাথে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। সব সহ যখন সহ্যের সীমানায় পেরিয়ে যাচ্ছিল, তখনই রাশেদের গালে চড় বসালেন তিনি। এই ছেলেকে মারলে কি দমে? উল্টা ইসমাইলের দিকে তেড়ে আসলো। বাড়ির বউ বাইরে থাকবে, ব্যাপারটা ইসমাইলের নিকট সমীচীন নয়। সকাল 10টায় তিনি উপস্থিত হন উজ্জ্বলের বাড়িতে। বেশ অনেক বছর পর ভাইয়ের ঘরে এসে কি বলবে কি করবে ঠিক বুঝে উঠতে পারলেন না। তার বিবৃত ভাবটা উজ্জ্বল ঠিকই ধরতে পারল। ছেলেটা টিপ্পনি কেটে বলে, চাচা যান, ইজ্জত বোধ করছেন মনে? কেন মনে করবেন? আপনি কিন্তু আমার ভাইয়ের বাসায় নয়, বেয়াইয়ের বাসায় এসেছেন। বেয়াই? চোখাচোখি হলো দুই ভাইয়ের। অন্যরকম অনুভূতিতে চুপসে গেল তারা। নার্গিস আজ ভীষণ খুশি। কি করবেন না করবেন তিনি ভেবে পান না। কত বছর পর রুমুর বাবা এসেছে। তিনি চটজলদি রান্নার কাজে লেগে গেলেন। সেই সাথে রুমুও টুকটাক সাহায্য করছিল। খাওয়া দাওয়ার পর্ব শেষে আনিকাকে নিয়ে ফিরে গেলেন তিনি। দিন আসে, আবার ব্যস্ততা ঘিরে রেখে দিন যায়। বেশ কয়েকদিন কেটে গেল। রাশেদ আর আনিকার সম্পর্ক এখনও ঠিক হলো না। ইদানিং রাশেদ নেশা করে বাড়ি ফিরে। রাশেদের মা, এখন আর প্রতিবাদ করেও লাভ হয় না। যে ছেলে বকে গেছে সেই ছেলেকে যত যাই বলুক আর কি দোষ মানে? রাশেদের প্রত্যেকটা কাজের কথায় সাফাই গাইতেন রাবেয়া। ভুলকে ভুল তিনি কখনোই বলতেন না। রাশেদ যা করেছে তাই সঠিক, এরূপ মনোভাব ইদানিং কাল হয়ে দাঁড়িয়েছে তার। এতদিনের কল্পনা জল্পনাকে রূপ দিয়ে অবশেষে উজ্জ্বলের সেই দিন এসেই গেল। আজ উজ্জ্বলের নতুন রেস্টুরেন্টের উদ্বোধন কাজ সম্পূর্ণ হয়েছে। তাদের হাতে যতটা সময় ছিল, উজ্জ্বলের বন্ধু শুভাকাঙ্ক্ষীগণ রুমু আর পুরো দস্তর অফলাইন অনলাইনে
প্রচারণা চালিয়েছে। উজ্জ্বলের এখন নিজস্ব একটা পরিচয় গড়ে উঠেছে। অপরদিকে অনলাইনে উজ্জ্বলের বেশ অনেক শুভাকাঙ্ক্ষী তৈরি হয়েছে। তারা সকলেই উজ্জ্বলের গানের ভক্ত, যদিও উজ্জ্বল শুধু গান গায় আর বাকি সব রুমুর দায়িত্বে। অনলাইনের এসবে উজ্জ্বলের খুব বেশি ধ্যান ধারণা নেই। মানুষের ভিড়ে উজ্জ্বল হতভম্ব, কিংকর্তব্য বিমূঢ়। ছেলেটা এতটাও আশা করেনি এত এত মানুষ আসবে। এক দেখায় সবার কাছে রেস্টুরেন্টটা ইউনিক লেগেছে, বিশেষ করে যারা ছবি তুলতে পছন্দ করে তাদের জন্য এই রেস্টুরেন্টটা জুৎসই। খাওয়া দাওয়ার মান বেশ ভালো, সাড়া পাচ্ছে উজ্জ্বল। সকালে উদ্বোধনের সময়টাতে রুমু, নার্গিস, সৈয়দ শামসুল, সৈয়দ ইসমাইল এসেছিলেন। সবাই বাড়ি ফিরে গেলেও থেকে গেল রুমু। ব্যস্ততম একটি দিন পেরিয়ে সন্ধ্যা নামলো। সৈয়দ শামসুল তার কাজে ফিরেছেন। হঠাৎ রাস্তার ধারে থমকে দাঁড়ালেন তিনি। ঝলমলো আলোয় সুসজ্জিত একটি ভবন, আশেপাশে মানুষের ঢল, বোঝাই যাচ্ছে ব্যস্তময় স্থান। এই তো, এই স্থানটাই অকর্মা উজ্জ্বলের কর্মের স্থান। তার চোখ ভিজে উঠল। একটা ছেলের কম কাঠখোট্টা হয়ে এত দূর আসেনি, কিন্তু সব বুঝেও তবুও সৈয়দ শামসুলের রাগ কমল না, অনুভূতি জাগল না। তিনি চোখ মুছে চলে গেলেন নিজ গন্তব্যে। ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল রুমু। হঠাৎ গালে ঠোঁটের স্পর্শে চমকে ওঠে সে। উজ্জ্বলের ভেজা চুল গলায় ঝুলালো গামছা দেখিয়ে তড়িঘড়ি উঠে বসলো। কখন এলেন? অনেকক্ষণ হলো। আমাকে উঠালেন না কেন? সারা রাত যখন জাগবি তখন ঘুমিয়েই থাক, বাজে কথা ছাড়ুন। রুমু উঠে বসলো, ঘুম ঘুম চোখে তাকিয়ে রইল উজ্জ্বলের পানে। ছেলেটা মিষ্টি হেসে মুখ ডুবায় রুমুর গলায়। ভেজা ছোঁয়ায় চলকে ওঠে মেয়েটা। রুমু সরাতে চায় উজ্জ্বলকে, কিন্তু উজ্জ্বল তার কাজে ব্যস্ত। সে ছাড়া তো দূরের কথা, বরং কারো কাছে টেনে নেয়, কোলে তুলে চুলের বাঁধন খুলে দেয়। উজ্জ্বল, সব ঠিকঠাক ছিল? হুম। সবাই সন্তুষ্ট তো? হুম। আজকের দিনটাতে আপনার বন্ধুরাটা এলো, ভালো হতো। উনি এতটা সাহায্য করলেন, অথচ থাকতেই পারলেন না। হুট করে চলে আসা যায়। সে নিজেও ব্যস্ত, বুঝলে? উজ্জ্বল বলো ডার্লিং, খেয়েছেন? এই তো খাচ্ছি। রুমু ধাক্কা দিয়ে সরিয়ে দিল উজ্জ্বলকে। কত বড় বেয়াদব ছেলে এসব বলে। উজ্জ্বল নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল রুমুর পানে। অথচ রুমুর চাহনি আগুনের চুল্লির ন্যায়। উজ্জ্বল পুনরায় এগিয়ে এলো রুমুর, ঠোঁট ঠোঁট মিশিয়ে নিজের নিয়ন্ত্রণ হারালো। রুমু উজ্জ্বলকে আবার সরালো। হুটহাট উজ্জ্বলের এসব আক্রমণ সে নিতে পারে না, কিন্তু উজ্জ্বল কি বাধা মানে? ছেলেটা এগিয়ে এসে আবার জড়িয়ে ধরে রুমুকে। তার ওষ্ঠের ছোঁয়ায় রুমু প্রতিবারই হার মানে। রুমু কাতর হয়ে হেলে পড়ার আগেই উজ্জ্বল তাকে টেনে ধরে। সৈয়দ উজ্জ্বল, আনিসের ওয়াইফ, এইটুকুতে কুপকাত হতে চলবে? একটু তো স্ট্রং হ। রুমু উজ্জ্বলের কথায় প্রতিউত্তর করতে পারে না। মেয়েটা জোরে জোরে শ্বাস ছেড়ে বসে পড়ে বিছানায়। আশেপাশে চোখ বুলিয়ে সে পানি খুঁজল, কিন্তু পানির দেখা নেই। উজ্জ্বল বুঝতে পারে তার চাওয়া দ্রুত। পানি এনে রুমুর হাতে ধরিয়ে দেয়। এতদিনেও তাকে স্ট্রং করতে পারলাম না, আমি ব্যর্থ। আর এতদিনেও আপনাকে কন্ট্রোলে আনতে পারিনি, আমি ব্যর্থ। তুই আমাকে কন্ট্রোলে আনবি? তোকে দেখলেই তো আমার কন্ট্রোলের ব্যাগপত্র গুছিয়ে বিদায় জানায়। তুই হাসলেও ভাল লাগে, কাঁদলেও ভাল লাগে, রাগলেও ভাল লাগে। এত ভালো লাগা বোধ হয় অপরাধ, ভীষণ অপরাধ। রুমু উঠে দাঁড়ায়। উজ্জ্বল তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। কোথায় যাচ্ছিস? ক্ষুধা পেয়েছে? এই তো খাওয়ালাম, তাও ক্ষুধা পায়? এটা পেট নাকি মহাসাগর? রুমু বিরক্ত হলো। উজ্জ্বলকে ধাক্কা দিয়ে সরিয়ে চলে গেল রুমের বাইরে। রাতের খাবার টেবিলে উজ্জ্বল রুমু একাই খেলো। খাওয়ার মাঝেই উজ্জ্বল রুমুর পাতে শিং মাছ তুলে দিতে চাইলে রুমু বাধা দিলে ছিটকে ঝোল পড়ল রুমুর গায়ে। এই, আপনি জানেন না আমি শিং মাছ খাই না? তোর মতো ব্যাক্কেল মেয়ে আর কারো ঘরে আছে বলে তো মনে হয় না।
এই স্বাদের মাছ তুই রিজেক্ট করিস? আজ পর্যন্ত তুই ভালো জিনিস চিনতে পারিসনি। খাবি তো ব্রয়লার, বোটকা মুরগি, দেশি জিনিস চিনবি নাকি? ঠিক বলছেন, আমি ভালো জিনিস চিনি না। এই যে দেশে এত ছেলে থাকতে আপনার মতো ছেলেকে কেন যে বিয়ে করলাম। আফসোস সরে কথাটি বলল রুমু। নিজের যুক্তিকে নিজেই ধরা পড়ল উজ্জ্বল। আর কথা না বাড়িয়ে দ্রুত হাতে প্লেট নিয়ে চলে যায় হাত ধুতে। রুমু রুমে গিয়ে জামা কাপড় হাতে তুলে নেয়। উজ্জ্বল গায়ে ঝোল ফেলায় তার মেজাজটা বড্ড বিগড়ে গেছে। উজ্জ্বল যখনই রুমে প্রবেশ করলো, রুমু তাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিল। এটা কি হলো? আমাকে বের করে দিলি কেন? আমি জামা পাল্টাবো, আপনি যান। যাব কেন? এটা যাওয়ার মতো কিছু? অবশ্যই। আপনার লজ্জা শরম না থাকতে পারে, আমার তো আছে। রুমুর মুখের ওপর সশব্দে দরজা লাগিয়ে দিল। উজ্জ্বল তাচ্ছিল্য হেসে বলে, নিজের স্বাধীন করা দেশে নিজেরই প্রবেশ নিষিদ্ধ, ভাবা যায়? নগ্ন দেহের ভাঁজে নিজেকে আড়াল করেছে রাশেদ। বাইরে ঝমঝম বৃষ্টি ঝরছে, প্রলয়কারী ঝড়ে এক্ষুনি টিনের চালটা যেন ছিদ্র হয়ে যাবে। এই বুঝি বাতাসের তাণ্ডবে উড়ে যাবে ঘরের চাল। থেকে থেকে আকাশের বাস পরিবেশটাকে আরো দুর্বোধ্য করে তুলেছে। অনৈতিক সম্পর্ক আর নৈতিক ছোঁয়া দুটোকেই প্রশ্রয় দিচ্ছে সে। একে অপরের কামুক চাহিদা পূরণে ব্যস্ত। বৃষ্টির ঝমঝম শব্দের সহিত মেয়েটির চিৎকার ধ্বনি মিশে একাকার। আশেপাশের দূর দূরান্তের কেউ তো জানেই না এই ছোট্ট ঘরে কি লীলা খেলা চলছে। আদৌ জানার কথা না। এই রাতে ঝড় বৃষ্টি মাথায় করে অতি দরকার ছাড়া কেই বা বের হবে। আস্তে ব্যথা লাগে, তীব্র ব্যথায় কুঁকড়ে বলল মেয়েটি। রাশেদ মুখ তুলে তাকায়। অন্ধকারে হারিকেনের আলোয় দেখতে পায় মেয়েটির কামুক চাহনি। দাঁতে দাঁত চেপে হাসল সে। রসিকতার স্বরে পুনরায় প্রশ্ন ছুড়ল, কি লাগে? বুঝেন না ব্যথা লাগে? পুনরায় হাসল রাশেদ। মেয়েটির কথা অগ্রাহ্য করে বলিষ্ঠ হাতের সাহায্যে চেপে ধরল একদলা মাংসপিণ্ড। মুহূর্তে ব্যথায় দাঁতে দাঁত খিচে চুপসে গেল মেয়েটি। কিরে সুন্দরী, চুপ কেন? ছাড়েন তো। আজ রাত কি ছাড়া যাবে? ছাড়ার মতো রাত না। বাড়ি ফিরবেন না? বৃষ্টি দেখিস না, এই রাতে বের হব না। আপনার বাবারে কি জবাব দিবেন? আগে সকাল হোক, তারপর ভাবা যাবে। রাশেদ উঠে বসল। খাটের পাশে থাকা টেবিল থেকে মদের বোতলটি নিয়ে সম্পূর্ণ মুখে পুরে নিল। মেয়েটি আশাহত চোখে তাকিয়ে রয় রাশেদের পানে। এই লোক মদ কবে ছাড়বে? এসব ছাইপাশ গেলা কি খুব দরকার? মেয়েটির নাম ময়না। ইদানিং রাশেদ যার কাছে এলে নিজের সুখ খুঁজে পায়, মানসিক শারীরিক তৃপ্তি পায়, এই সেই মেয়ে। ময়না সাহস নিয়ে রাশেদের হাত থেকে মদের বোতল ছিনিয়ে নেয়। কবে ছাড়বেন? আর কতবার বলবো বলেন তো? বোতলটা শেষ করতে দে, নেশা ছাড়েন রাশেদ। তোর নেশা বড় নেশা, বুঝলি? বোঝা লাগবে না। এই নেশা আমার এক সংসার ভাঙছে। আমি আর চাই না আপনারে হারাতে। রাশেদ শব্দ করে হাসলো, কোমর জড়িয়ে কাছে টানলো মায়াকে। মেয়েটার শরীর থেকে কাঁথা সরিয়ে নগ্ন করে জড়িয়ে ধরলো বুকের মাঝে। বোকা, ভয় পায় না? আমার বিয়ে কবে করব? আগে তোর সতীন্দ্রে বিদায় করি। কবে করবেন? এত তাড়া কেন তোর? আমারে কি সন্দেহ করস? না না, একদম না। তাহলে সব কিছুর সুযোগ আর সময় আছে। কিন্তু আর কতদিন আপনার সাথে রাত কাটাবো? এলাকার মানুষ জানলে কি হবে ভাবতে পারছেন? ভাগ্যিস কেউ দেখে না, যদি দেখে ফেলে। তাছাড়া দাদি তাড়া দিতাছে। তোর দাদিরে বলবি আর কয়েকদিন, তারপরেই তোরে আমার ঘরে তুলবো। বুড়ি আজ বাড়ি না থাইকা বেশ ভালোই হইছে, মন মতো থাকা যাচ্ছে। দাদি বারণ করছে আপনার সাথে যেন আর শারীরিক মেলামেশা না করি। তোর দাদি বলছে? হুম। বুড়ির গলা কাইটটা কুত্তারে খাওয়ামু। কিরমিরিয়ে কথাটা বলল রাশেদ। মায়া ভয় পায় না কথা ঘোরাতে রাশেদকে পুনরায় কাছে টেনে নেয়। রাশেদ রুমে পড়ে যায়। মায়ার শরীরে মুখ
সুখ খুঁজতে ব্যস্ত সে। রাশেদের এলাকার কিছুটা দূরেই মায়ার বাড়ি। মেয়েটার স্বামী মাত্র 4 মাস আগেই তাকে তালাক দিয়েছে। তার প্রথম স্বামীও নেশার জোয়ার আসক্ত। মায়ার মা ঢাকায় গার্মেন্টসে চাকরি করে, সেখানে উনার নতুন সংসার হয়েছে। মায়া এখন দাদির সাথেই থাকে। অন্যের সংসার ভেঙে মায়া যে সংসার করতে স্বপ্নের জাল বুনেছে, এ যে অন্যায় আবদার তা সে জানে। এই জানাতেও তার বিবেকে বাধে না, কেননা নিঃস্বার্থ আগে রাশেদের মতো টাকার মেশিনকে বিয়ে করলে তাকে আর দরিদ্রতার বসে থাকতে হবে না। ঝিরঝির বৃষ্টি পড়ছে। কাচের দেয়ালে মাথা ঠেকিয়ে বাইরে তাকিয়ে আছে রুমু। রেস্টুরেন্টের বাইরে ছোট্ট একটা পুল করা হয়েছে। সেখানে রাখা হয়েছে রঙিন মাছ এবং জলজ উদ্ভিদ। সেই সাথে ফুটে আছে কিছু বড় বড় পদ্মা ফুল। রেস্টুরেন্টের এক কোণায় করা হয়েছে ফোয়ারা। উঁচু স্থান থেকে গড়িয়ে পড়ছে পানি। দুই ধারে বেশ কিছু গাছ এবং পাথর। কৃত্রিম এসব কিছুতে অন্যরকম শান্তি খুঁজে পায় রুমু। হাতে থাকা কফির মগটা আচমকা টেনে নিল উজ্জ্বল। সেই কাপটায় চুমু বসিয়ে তৃপ্তির শব্দ তুলল। ডার্লিং, একা বসে কেন? আমি আমার ডার্লিংকে পাহারা দিচ্ছি। এখানে মেয়েদের উৎপাত একটু বেশি তো তাই। গুড, কিছু খাবে? ভালো লাগছে না কেন? বাড়ি যাব। এখানে এসেই আটকে গেলাম। সকালে রোদ দেখে যা খুশি হয়ে এলাম, এখানে এসেই নামলো বৃষ্টি। নেমেছে তো নেমেছেই, থামার নাম নেই। দুপুর হয়েছে, এখন থেকে খেয়েই যেও। আচ্ছা, দেখি তুমি। রুমুর কথা শেষ হওয়ার আগেই উজ্জ্বলের কাছে এসে দাঁড়ায় একটি মেয়ে। তার হাস্যোজ্জ্বল চাহনি উজ্জ্বলকে কিছুটা বিব্রত করে। মেয়েটাকে কি তাকে চেনে? কই, সে তো চেনে না। অবশ্য তার গান অনলাইনে শুনে অনেকেই তার সাথে রেস্টুরেন্টে আসে দেখা করতে। আজকাল পথে ঘাটে দেখলেও উজ্জ্বলকে তার শুভাকাঙ্ক্ষীরা চেনে ফেলে। ভাইয়া, আপনি উজ্জ্বল না? জি। আপনার কণ্ঠ বেশ মধুর, আমার ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপু। আপনার রেস্টুরেন্টটাও অনেক সুন্দর। বর্তমানে সবার মাঝেই হাইপ তুলেছে। জি, সবই আপনাদের সাপোর্ট। মেয়েটা কৌতূহল চোখে খুশবুর পানে তাকালো। আপনার ওয়াইফ না? জি, আমার ওয়াইফ রুমু। মাশাল্লাহ, আপনাদের একসাথে দারুণ লাগে। ধন্যবাদ। মেয়েটা আরো কিছু বলে নির্দিষ্ট ছিটে গিয়ে বসলো। বৃষ্টি থেমেছে। রুমু দ্রুত বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। উজ্জ্বল বলেছিল এগিয়ে দেবে, তবে রুমু বলল কাজ আছে, কাজেই থাকুন। রেস্টুরেন্টের বাইরের রোডটা প্রধান সড়ক। বাস সিএনজির কাছা চড়াচড়ি। রিক্সার জন্য 10 মিনিট দাঁড়িয়ে থেকেও রিক্সা পেল না সে। যাও একটা পেল 20 টাকার ভাড়া চেয়ে বসলো 50 টাকা। ঝিরিঝিরির বৃষ্টি আবার শুরু হয়েছে। বাধ্য হয়ে যখনই রেস্টুরেন্টে ফিরবে তখনই তাকে ডেকে উঠল কেউ। ওই রুমু। চকিতে নজর ঘোরালো সে। চেক শার্টে দাঁড়িয়ে থাকা ছেলেটি তার অন্তত পরিচিত। হাই স্কুলে তাদের বেশ ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু কলেজে উঠতে শুভ চলে যায় অন্য শহরে। আরে শুভ, তুই এখানে? তোদের বাড়িতেই যাচ্ছিলাম। কত বছর হয়ে গেল তোকে দেখি না। এখানে কোথায় এসেছিস? এদিকে আমার কে আছে? কেউ নেই। এই তো পাশের শহরে মামার বাড়ি। কাউকে না জানিয়ে এদিকে চলে এলাম। ভালো করেছিস, তোকে দেখে ভীষণ খুশি হয়েছি। কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ, বাড়ি ফিরবো। আয় বাইকে বস, তোকে নামিয়ে দেব। না না, আমি রিকশায় যাব। আরে বস তো। শুভ চট করে ধরে ফেলল রুমুর হাত এবং টেনে এনে বাইকে বসাতে উন্মুখ হলো। শুভ কি তার কাজে সফল হলো? মোটেই না। তার আগেই রুমুর হাত টেনে ছিনিয়ে আনলো উজ্জ্বল। হঠাৎ টান সামলাতে না পেরে রুমু ছিটকে পড়ল রাস্তার ধারে কাদা পানিতে। আকম্বিক ঘটনায় রুমু শুভ দুজনেই অপ্রস্তুত, বাক্যহারা। শুভ উজ্জ্বলের মুখপানে তাকাতেই ভয় পেল। চেনে উজ্জ্বল ভাইকে। স্কুল লাইফে তাকে কতবার যে শাসিয়েছে, যেন রুমুর সাথে বন্ধুত্ব ছিন্ন করে। রুমুকে পাগলের মতো ভালোবেসে উজ্জ্বল, সে কথা শুভ জানতো, কিন্তু এত বছর পর এসেছে সে উজ্জ্বলের থাবায় পড়বে কে জানতো।
রুমু যে পড়ে গেল উজ্জ্বলের সেদিকে হুঁশ নেই। সে তাকিয়ে আছে শুভর দিকে। শুভ এগিয়ে এসে পুনরায় রুমুকে তুলতে নিলে তার আগেই উজ্জ্বল রুমুকে পাজা কোলে তুলে নিল। উজ্জ্বল ভাই, ভালো আছেন? এখানে এসেছিস কেন? এমনি এমনি এসেছিস, এমনি চলে যাবি? গো! বেশ ধমক দিয়েই বলল উজ্জ্বল। শুভ আর দাঁড়ানোর সাহস করেনি, দ্রুত বাইক স্টার্ট দিয়ে চলে গেল অপর দিকে। রুমু দাঁত মুখ খিচে তাকালো উজ্জ্বলের পানে। এটা আপনি কি করলেন? চুপ! এবারের ধমকটা বেশ জোরেই দিল উজ্জ্বল। রুমু কথা বলার সাহস করে না। রুমুকে নামিয়ে বাইকে আনলো এবং রুমুকে বসতে নির্দেশ দিল। বাড়ি ফিরে উজ্জ্বলের রাগ দেখে কে সারা ঘর জুড়ে পায়চারি করছে। ঠান্ডার মাঝে খালি গায়ে উঠে ঘুমাচ্ছে রুমু মাত্রই গোছল সেরে এসেছে। উজ্জ্বলের রাগান্বিত ভাবটা সে বড্ড ভয় পায়। উজ্জ্বল এখনো রেগে আছেন? শুভ তোর হাত ধরেছে কেন? ধরে ফেলেছে ভুলে, আমি কিছু বলার? চুপ কর, এসব আমার ভালো লাগে না, তুই জানিস না? জানি। তাহলে রেগে যাচ্ছেন কেন? আশ্চর্য, আমি রাখবো না? না মানে? আচমকা রুমুর হাত শক্ত করে চেপে ধরলো উজ্জ্বল, দাঁতে দাঁত চেপে বলে, এসব আমার একদম পছন্দ না। রুমু, আমি কিন্তু একবার খারাপ হলে আমাকে ভালো রূপে পাবি না। টনটনে ব্যথায় চোখে পানি চলে এলো। সেই সাথে উজ্জ্বলের ধমকে মনটা কেমন মরে যাচ্ছে। ঝাপসা চোখে মুহূর্তে 2-3 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়তে পাল্টা ধমক দিল। তখনই বাইরে থেকে ডেকে উঠলেন নার্গিস। মায়ের ডাকে হাত ছেড়ে দরজা খুলল উজ্জ্বল। নার্গিস এসেছেন রুমুর কাছে, তাই বিনা বাক্যে রুমে ঢুকতে দেখতে পেল রুমুর কান্না মাখা চাহনি। রুমু অবশ্য ইচ্ছে করেই চোখ মুছেনি, সে চায় উজ্জ্বল নার্গিসের কাছে যেন বকা খায়। কিরে রুমু, কাঁদছিস কেন? আপনার ছেলেকেই জিজ্ঞেস করুন। নার্গিস ভ্রু কুঁচকে বলেন। রুমু কাঁদছে কেন? রাস্তার পাশে কই মাছ উঠতে দেখেছে, ধরতে পারেনি বলে কাঁদছে। দেখেছো মা, কি বোকা মেয়ে, একটা মাছের জন্য কেউ কান্না করে? উজ্জ্বলের কথায় ভড়কে গেল রুমু। কি হয়েছে আর কি বলছে? নার্গিসের মুখ থেকে রাগের মেঘটা কেটে গেল। তিনি হাসি মুখে বলেন, আরে ফ্রিজেই তো কই মাছ আছে, কই মাছ খাবি? দাঁড়া, আমি ভেজে দিচ্ছি তোকে। নার্গিস চলে গেলেন। রুমু রেগে মেগে তাকালো উজ্জ্বলের পানে। আপনাকে বিয়ে না করে অন্তত শয়তানের সাথে প্রেম করা অনেক ভালো ছিল। আশ্চর্য, যমজ ভাই বোন প্রেম করে কেমনে? কি বাচ্চা নাও না কেন? স্বামীরে বশ করার মূল মন্ত্র হইল বাচ্চা কাচ্চা। বিয়ের এত বছরেও বোঝো নাই? পান চিবোতে চিবোতে কথাটি বলল প্রতিবেশী একজন বৃদ্ধা। তিনি এসেছেন, বসেছেন, টুকটাক আলাপরাচিতা করছেন। ইদানিং এই বাড়িতে যে ঝামেলা লেগেই আছে, এসব ব্যাপারে খোঁজ নিতে এসেছেন। উক্ত কথাটি বলেই তিনি ঘোমটা টেনে চলে গেলেন। আনিকা ফ্যালফ্যাল চোখে তাকিয়ে আছে বৃদ্ধার পানে। রাবেয়া হতাশার শ্বাস ছাড়লেন। আনিকাকে দোষারোপ করে বলে, বিয়ের এত বছর হলো, বাচ্চা নিলি না কেন? বাচ্চা ছাড়া কি পুরুষ মানুষের সংসারে মন ভরে? বছরে বিয়ের 1 বছরেই তো বাচ্চা নিতে হয়। আম্মা, আপনার ছেলেই তো বলল বাচ্চার নাম যেন 2 বছরেও না তুলি। 2 বছর করে যে আরও কত বছর পার করলো, সেটা কি আমার ছেলের দোষ? আল্লাহ আমার গর্ভে সন্তান না দিলে আমি কি করতে পারি? আম্মা, তর্ক করবা না। তর্ক না করে আর কতকাল থাকবো? আমি বলি নাই ডাক্তার দেখাতে, আপনার ছেলে পাত্তাই দিল না, আপনিও কোনো গুরুত্ব দিলেন না। আমার ছেলে কেন যাবে ডাক্তারের কাছে? সমস্যা তোমার, তোমার গর্ভে বাচ্চা আসে না, তাহলে আমার ছেলে কেন ডাক্তারের কাছে যাবে? আম্মা, আপনি এই যুগে এসেও অবুঝের মতো কথা বললেন। এই আমারে যুগের দোহাই দিবে না। এখন তো স্বামী হাত থেকে ছুটছে, কি করবা করো। রাবেয়া প্রস্থান করলো। এমনভাবে কথাগুলো বললেন যেন সব দোষ আনিকার। বাচ্চা না হওয়া নিয়ে ঠিক কয়েক মাস আগেও চিন্তায় থাকলেও এখন আর চিন্তা আফসোস কিছুই করে না। বরং সময়ের সাথে সাথে মনে হচ্ছে বাচ্চা না হয়ে সে বেঁচেই গেছে। এই অসভ্য
বর্বর লোকটা নিশ্চয়ই নিজের বাচ্চাকেও ছাড়তো না। একটা অসুস্থ পরিবেশে বেড়ে উঠত কোমল শিশুটি। যা হবার হবে, যা হবার দেখা যাবে। রাশেদ ইদানিং রাতে বাড়ি ফেরে না। সৈয়দ ইসমাইল কি করবেন নিজেই ভেবে পাচ্ছেন না। তিনি সবার সালিশ বৈঠকে যান, এলাকার সম্মানীয় ব্যক্তি তিনি, অথচ তার ঘরই চলছে নিন্দানীয় কাজ কারবার। এসব শুনলে কি মানুষ হাসবে না? অবশ্যই হাসবে, উপহাস করবে। যেদিন আনিকাকে মেয়ে হসপিটালে পাঠিয়েছিল সেদিন এলাকার লোক নানান কথা তুলেছে, নানা সমালোচনা হয়েছে। তার একমাত্র ছেলে যেন এক টুকরো নরক। নিজের মেয়ে জামাইকে একবেলা আদর আপ্যায়নে খাওয়াতে পারেননি। কত রাত কেটে গেছে এই ছেলের চিন্তায়, শান্তিতে ঘুমাতে পারেন না। ব্যবসায় যাও হাত লাগিয়েছিল, ইদানিং তাও ছেড়ে দিয়েছে। অথচ টাকা টাকা করে নিয়মিত ঝগড়া করছে। বয়স তো বেড়েছে, আর কতকাল কুলাঙ্গারটার এসব সহ্য করবেন? ছেলেটাকে এতটা উগ্র আচরণের মূল কারণ তার মা। মায়ের আশকারায় ছেলেটা ছোট থেকেই অন্যায় কাজে প্রশ্রয় পেয়েছে, সাহস পেয়েছে। সব মিলিয়ে এখন তার অন্যায় সহ্যের বাইরে চলে গেছে। যে ছেলে মায়ের কথায় চোখের পলক ফেলতো, সেই ছেলে এখন মায়ের কথা এক কানে ঢুকায় তো আরেক কান দিয়ে বের করে। রাতের খাবার খেয়ে চুপচাপ শুয়ে আছে আনিকা, তার পাশেই শুয়ে আছে রাশেদ। এক বিছানায় থাকলেও মনের দিক দিয়ে বিশাল দূরত্বে তারা। কাঁদতে কাঁদতে আনিকার চোখের পানিও ফুরিয়ে এসেছে। যে ছেলেটাকে ভালোবাসে, গৃহত্যাগ করেছে, সেই ছেলেটাই আজকাল তাকে তালাক দেওয়ার হুমকি দেয়। ভালোবাসা এত তাড়াতাড়ি ফুরিয়ে যায়। কাকে ভালোবাসলো আনিকা? জীবনের হিসাব কষলে মনে হয় জীবনটা তার ভুলে ভরা। আবার পড়াশোনা শুরু করবে, আবার সাজাবে জীবনটা, কিন্তু কোথা থেকে কি যে শুরু করবে? ওই শোন। রাশেদ আচমকা হেঁচকা টেনে কাছে আনলো আনিকাকে। মেয়েটা ভয় পায়। শারীরিক মেলামেশা ইদানিং তাদের হয় না বললেই চলে। যতবার রাশেদ তার কাছে এসেছে, তাকে মারতেই এসেছে। ছাড়েন আমারে। এত দেমাক কিসের? ছাড়েন, আপনার ছোঁয়া আমার বিষের মতো লাগে। নতুন নাগর জুটছে নাকি? কি লজ্জা লাগে না? সবাইকে কি নিজের মতো ভাবেন? কথা কম বল। তোর ননদরে ফোন লাগা। কেন? 20,000 টাকা দিতে বল। তুই বললে এমনিতেই টাকা বের হবে। আপনি ভাবলেন কি করে আমি রুমুর কাছে টাকা চাইবো? চাইবি না কেন? উজ্জ্বল যে পরিমাণ ইনকাম করতেছে, তোর ধারণা আছে? সে তার পরিশ্রম সততা দিয়ে ইনকাম করতেছে। আপনার জুয়া খেলার জন্য আমি তার কাছে টাকা চাইবো? ভুল ভাবলেন। আচমকা আনিকার চুল টেনে ধরল রাশেদ। টনটনে ব্যথায় হাত মুখ খিচে রইল মেয়েটি। তোকে তালাক দিব। বেশি গ্যাঞ্জাম করলে আজ রাতেই দিব। দেন তালাক দেন। ভয় পাই না আমি। কি পাস না? ভয় পাই না, দৃঢ় কণ্ঠে বলল আনিকা। রাশেদ যেন আরো রেগে যায়। টেনে ধরে মেয়েটার চুল। যে স্বামীর হাতে ভালোবাসার ছোঁয়া ছিল, আজকাল সেই স্বামীর হাতে যন্ত্রণার ছোঁয়া। খা। নাগর পাইছিস? নতুন নাগর পেয়েই তোর গলার আওয়াজ এত ধারালো হইল। চুল ছাড়েন। অনেক সহ্য করেছি, আর না। কি করবি তুই? পুলিশের কাছে যাব। রাশেদ হো হো শব্দে হেসে উঠল। তাদের কুৎসিত হাসিতে গায়ে কাটা তুলল আনিকার। মেয়েটা এবার ভয় পেল। এই ভয়ের তো চাহনিটা ঠিকই ধরে ফেলল রাশেদ। পুলিশ তোর নতুন নাগর নাকি? শেষোক্ত কথাটি বলেই আনিকাকে বিছানা থেকে ছুঁড়ে দিল নিচে। আনিকা উঠে বসার আগেই মাটির বড় ফুলদানিটা ছুঁড়ে ফেলল তার মাথায়। নিস্তব্ধতা কাটিয়ে ফুলদানি ভাঙার শব্দে চারিদিকে ছড়িয়ে পড়ল। চিনচিন ব্যথায় দ্রুত মাথায় হাত রাখল আনিকা। রক্তে ভেসে যাচ্ছে কপাল। এই রক্তাক্ত শরীর দেখে রাশেদের মায়া হয় না, বরং একে একে গালি ছুটতে থাকে আনিকাও। আর সহ্য করতে পারে না। ছোট টেবিলে থাকা কাচের গ্লাস দিয়ে মাথায় বাড়ি মারল রাশেদের। আনিকা এমন কাজ করতে পারবে স্বপ্নেও ভাবেনি রাশেদ। তার মাথা না ফাটলেও প্রচণ্ড ব্যথা পেয়েছে। উজ্জ্বল আজ ভীষণ ব্যস্ত। তার রেস্টুরেন্টটা সম্পূর্ণ আবারও সাজানো হয়েছে। বাড়িঘর সব পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে।
তার বন্ধু দেশে আসবে। উজ্জ্বলের পাশাপাশি রুমুও ভীষণ আগ্রহের সহিত কাজ করছে, কিন্তু তার কাজের গতিক থেমে যায় আনিকার সহিত কথা বলে। রাশেদ যে দিন দিনকে তার অত্যাচার বাড়িয়ে দিচ্ছে, এসব আর মানা যাচ্ছে না। এর একটা সমাধান দরকার। সারাদিন কাজ শেষে ক্লান্ত দেহ টেনে বিছানায় শুলো উজ্জ্বল। রুমু এসে বসলো তার পাশেই। উজ্জ্বল, আপনার সাথে কথা আছে। বল। আনিকা ভাবির কিছু একটা করা উচিত। রাশেদ জানোয়ারটা তাকে গতকালও মেরেছে। কি করবি তুই? তুই নিজেই তো মার খাবি। আমি একা তো পারবো না, আপনিও আমার সাথে থাকবেন। আজকাল নাকি তালাক দেবে বলে হুমকি দেয়। তো দিচ্ছে না কেন? মেয়েটা অন্তত বেঁচে যায়। আমিও তাই চাই। সেসব পরে হবে। সারাদিন অনেক কাজ করেছিস, এখন রেস্ট কর। আপনার বন্ধুরা কখন আসবে? ঢাকায় এসে তো পৌঁছে গেছে, কালকেই এখানে আসবে। উজ্জ্বল হঠাৎ চুপসে গেল, কিছু বলবে করে বলার সাহস পায় না। রুমু তার চোরা চাহনিটা ঠিকই ধরে ফেলে। উজ্জ্বল, আপনি কি কিছু বলবেন? ইয়ে মানে রুমু, তোর ভাই একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছে, তাকে নাকি বিয়েও করবে। কে সেই মেয়ে? মেয়েটার নাম ময়না, ডিভোর্সি। তবে ওই মেয়ের কাছেই চলেন। মেয়েটাকে বুঝিয়ে বললে নিশ্চয়ই রাশেদের সঙ্গ ছাড়বে। লাভ নেই, মেয়েটা সব জানে। কি বেয়াদব মেয়ে রে বাবা, হাতে ধরে নিজের বিপদ ডাকছে। এসব মেয়েকে বলেও লাভ নেই। রুমু জেনে শুনে যখন এমন করেছে, নিশ্চয়ই আমাদের কথা শুনবে না। তা ঠিক। রুমু উঠে দাঁড়ালো, কিছু ভেবে ফিরে আসলো পুনরায়। ফল কাটার ছুরিটা নিয়ে বসলো উজ্জ্বলের পাশে। কিরে, ছুরি আনলি কেন? আনিকা ভাবির সংসার তছনছের পেছনের মূল কারণ বিয়ের এত বছরেও বাচ্চা না নেওয়া। এতে নাকি রাশেদ ভাই বিগড়ে গেছে, সংসারে মন হারিয়েছে। তোর ভাই কি বিয়ের আগে খুব ভালো ছিল? কথা শেষ করতে দিন, বল। পাশের বাসার চাচি এটাই বলল, আজ আমাকে পরামর্শ দিয়ে গেল এই বছরেই যেন বাচ্চা নিয়ে ফেলি, তাহলে না হলে আপনিও সংসারের মন হারাবেন। রুমু আচমকাই উজ্জ্বলের গলায় ধারালো ছুরিটা চেপে ধরল। উজ্জ্বল হাসবে নাকি কাঁদবে তার প্রতিক্রিয়া বোঝাতে ব্যর্থ। তুই দেখি আজকাল পাড়া প্রতিবেশীর কথা খুব শুনিস। আজ শেষবারের মতো দেখিয়ে যাচ্ছি, শুধু আমার ভালোবাসায় আঘাত দেন, গলা কেটে ফেলবো। মাইন্ড ইট। ওকে ওকে, সেম টু ইউ। ওকে। বাচ্চা কি নিব? আগে বাচ্চা বানান কর, তারপর সিদ্ধান্ত নিচ্ছি। উর্মি আপা, বাচ্চা নাও না কেন? উর্মিও তো দেখি মুরব্বীদের মতো কথা শিখেছিস। তো আমি কি মুরব্বী না? তোমার একমাত্র ভাইয়ের একমাত্র বউ তোমার ভাবি। আমি কিন্তু মুরব্বীদের কাতারে পড়ি, বুঝলে? রুমুর কথা গাল টেনে দিল উর্মি। বাবার বাড়িতে উর্মির আসা হয়েছে বেশ কয়েক মাস পর। উজ্জ্বলের রেস্টুরেন্ট ওপেনিংয়ের দিনও তার আসা হয়নি, কেননা তামিমের অফিসের কাজের জন্য বের হওয়ার সুযোগ পায়নি। এই বাড়িতে এসে যা বুঝলো, বর্তমান মধ্যমণি হলো রুমু। এই মেয়েটা সারা বাড়ি দাপিয়ে বেড়াচ্ছে যে কাজটা আগে উর্মি করত। আসার পর আনিকার সাংসারিক অবস্থা শুনে উর্মি নিজেই বাক্যহারা। সাদাসিধা মেয়েটার কপালে এমন একটা জানোয়ার জুটল। রাশেদ ভাই ছোট থেকেই গোয়ার প্রকৃতির ছিল। চাচা যান যাও শাসনে রাখত, কিন্তু চাচি আম্মার জন্য তাও হতো না। আদরের ছেলেকে কেউ কিছু বললেই রেগে মেগে এক শেষ অবস্থা। এখন তো আম্মার কথাই শোনে না, আম্মাকে পাত্তা দেয় না। আনিকার কি হবে? মেয়েটার তো বাপের বাড়ির দিক দিয়েও কেউ নেই। জানি না কি হবে। আব্বার সাথে এই ব্যাপারে কথা বলতে হবে। গরম গরম নকশি পিঠা ভেজে তুলল উর্মি। শিয়ার ঢালার সাথে সাথে পিঠাগুলো কেমন রসে মাখো মাখো অবস্থা। রুমু তৃপ্তি সহিত তাকিয়ে রইল। নতুন অতিথির জন্য যে কত প্রকার পিঠার আয়োজন করা হয়েছে তা বলে বোঝানো যাবে না। রান্নার কাজ শেষ হয়েছে কিছুক্ষণ আগেই। দুপুর পেরিয়ে গেছে, রোদেলা পাতার ফাঁকে ঝিলিক দিয়ে রান্নাঘরের জানালা ছুঁয়েছে। রুমু এগিয়ে গেল নিজ কক্ষে। উজ্জ্বল এসেছে, আওয়াজ পাওয়া গেছে।
উজ্জ্বল, আপনার বন্ধুরা কত দূর? আরে বলিস না, ওরা নাকি গুগলে দেখে আসতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলেছে। এখন ফোনে বলে দিয়েছি শর্টকাট চলে আসবে। উজ্জ্বল আপাদমস্তক তাকালো রুমুর পানে। মেয়েটা আজ শাড়ি পরেছে, হালকা সাজে দুর্দান্ত লাগছে মেয়েটাকে। গায়ের টি শার্টটা খুলতে খুলতে উজ্জ্বল বলে, শাড়িটা তো আমি দেইনি, কোথায় পেলি? উর্মি আপা এনেছে। আমাকে কেমন লাগছে? লাল মরিচের মতো লাগছে। কি এটা কেমন কথা? সত্যি কথা, চিকনা চাকনা শরীরটায় লাল শাড়ি জড়িয়েছিস, তোকে আসলেই লাল মরিচের মতো লাগছে। লাল মরিচের মতো ঝাল নেবেন না উজ্জ্বল ভাই। উজ্জ্বল ভাই শব্দটা শুনেই ধমকে উঠল। অব, কে তোর ভাই? তাছাড়া এই মরিচের ঝাল নেই, মিষ্টি মিষ্টি। রুমো ঠোঁট বাঁকালো, এগিয়ে এসে কামড় বসালে উজ্জ্বলের বুকে। সে বুঝিয়ে দিতে চাইল তার ঝাল, কিন্তু উজ্জ্বল কি কম যায়। রুমুকে সরিয়ে দেওয়ার পরিবর্তে আরও কাছে টেনে নেয় এবং কামড়ে দেয় রুমুর ঘাড়ে। উজ্জ্বলের আক্রমণে রুমু ভড়কে যায়, নিজেকে ছাড়াতে নিলেও ছাড়া পায় না। রুমু মাথা ব্যথায় দাঁত খিচে বলে, ওরে রক্তচোষা বাদর, ছাড় আমারে। চুমু বউ, চুমু রেখে কামড়া কামড়ি করছো কেন? উজ্জ্বল ছাড়েন, শাড়ি এলোমেলো হচ্ছে আমার সাজ। চুপ, কার সাথে কার জন্য সাজলি? আমার জন্য না, আমি এলোমেলো করেছি, কেউ তো করেনি। আঁচল আটকে থাকার জন্য কাঁধে লাগানো ছিপটি পিনটা উজ্জ্বল খুলে দিল। মুহূর্তে ঝরঝরিয়ে জর্জেট শাড়িটা মেঝেতে পতিত হলো। রোমো উজ্জ্বলকে ছেড়ে নিজেকে আড়াল করতে চাইল, কিন্তু তা কি আর হয়? প্রেমময় প্রহরটা যে উজ্জ্বল কিছুতেই হাতছাড়া করবে না। যখনই রুমুর দুঠোঁট নিজের আয়ত্তে আনলো, তখনই বাড়ির উঠোনে বেজে উঠল গাড়ির হর্ন। উজ্জ্বল অতি সত্বর দূরে সরল এবং রুমুর হাতে পড়ে দিল আঁচলের অংশটুকু। রুমু ঠোঁট টিপে হেসে বলে, আমি জানতাম এমনটাই হবে। আমিও জানতাম। যখনই একটু মুডে আসি, তখনও যাই হোক, শাড়ি ঠিক করে আয়। বেশ কয়েক বছর পর ইতালির কুয়োর ব্যাংকটা এবার দেশে ফিরেছে। সময় সুযোগ কোনোটাই এই ব্যস্ত জীবনে হয়ে উঠছে না। আসবে আসবে করেও যখন আসা হচ্ছে না, ব্যস্ত ক্রমশ ঘিরে ধরেছে। তাই ব্যস্ততাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্লেনের টিকিট কেটে এনে নিজের স্ত্রীকে সারপ্রাইজ দিল। এই তো এবার যাচ্ছে তারা বাংলাদেশে। আরশাদের স্ত্রী খুশবু এবং দুঃসংবাদ দেখে খুশির তালে মুচড়া যায় অবস্থা। কত বছর পর ফিরেছে নিজ দেশে। আরশাদের পুরো নাম আরশার ইহসান। তার জন্ম থাকা সবটাই ইতালিতে। ইতালির বাসাতে বেড়ে ওঠা ছেলেটা নিশ্চয় বিয়ে করবে ইতালির স্থানীয় কোনো মেয়েকে। কিন্তু না, এই ছেলে ভালোবেসে ফেলল অতি সাধারণ বাঙালি এক মেয়েকে। এই মেয়েকে পাওয়া কি এত সহজ ছিল? আরশার ইহসান নাকে দড়ি দিয়ে ঘুরছে, পথ হারিয়েছে, ক্রমে পড়েছে, সব পেরিয়ে খুঁজে পেল তার প্রুজিকে। এখন আবার হয়তো ভাবছেন, প্রুজিকে? সেই খুশবুই হলো আরশাদের ফ্লুজি। আশেপাশে বৃহৎ গাছপালা এবং ফুল গাছে সুসজ্জিত মাঠ। মাঝ উঠোনে গাড়ি থামালো আরশাদ। লোহার ভারী গেটটা খোলাই ছিল। নিশ্চয়ই আরশাদের কথা ভেবেই পূর্বে খুলে রেখেছিল উজ্জ্বল। গাড়ি থেকে নেমেই মুলাকাত হলো উজ্জ্বলের সহিত। সামনাসামনি দুই বন্ধু একে অপরকে দেখে খুব বেশি আবেগপ্রবণ হয়ে উঠেছে। সৈয়দ শামসুল এবং নার্গিসকে সালাম জানালো আরশাদ, এবং খুশবু বাড়ির উঠোনে বিদেশি লোকটাকে দেখে সবার আগেই চলছে নানা আগ্রহ। রুমো দ্রুত শাড়ি গুছিয়ে সবার মাঝে উপস্থিত হলো। আরশাদ কয়েক পলক তাকে দেখে ভ্রু কুঁচকে অপরিপক্ক বাংলায় বলে, এই বাচ্চা মেয়েটা তোমার বউ? শারীরিক গড়নে রুমুকে সবার মাঝে ছোটই মনে হয়। তার মাঝে যখন শাড়ি পরে উপস্থিত হলো, তখন বাচ্চা বাচ্চা ভাবটা কেটে গেলেও আরশাদের কাছে রুমুকে সেই ছোটই মনে হলো। রুমু আগ্রহ ভরা চোখে পরখ করলো আরশাদকে।
ধবধবে ফর্সা চামড়া, চোখ জোড়া বাদামি, মনির অধিকারী। এই মানুষটাকে নিয়ে তার কৌতূহল ক্রমশ বাড়ছে। এতকাল যাবৎ টিভিতেই দেখেছিল এমন বিদেশি নায়কদের, আজ যেন চোখের সামনে একটা নায়ক দাঁড়িয়ে আছে। সব পছন্দ হলেও আরশাদের কথা মোটেও পছন্দ হলো না রুমুর। এ কেমন বাংলা বলা, ঘেটে ঘ করে দিচ্ছে মধুর বাংলাটাকে। আমি বাচ্চা নই, বেশ জোর দিয়ে বলল রুমু। তার প্রতিক্রিয়া দেখে হেসে ফেলল আরশাদ, সেই সাথে হাসলো বাকিরা। 1 ঘন্টার জার্নি শেষে আরশাদ এবং খুশবুকে পাঠানো হয়েছে আলাদা একটি কক্ষে। সুসজ্জিত কক্ষে প্রবেশ করতেই বিছানায় গা এলিয়ে দিল খুশবু। আরশাদ, কতদিন পর নিজ শহর ছেড়ে অন্য শহরে এলাম। অন্য কোথাও যাওয়ার নাম নিলে আমার ভয় করে, তবুও যে সাহস করেছি এটাই অনেক। কেন ভয় করে আরশাদ? ভুলে গেলে? মনে পড়ছে না? গ্রামে আসবো বলে আমাদের সেই বাস অ্যাক্সিডেন্টের কথা মনে নেই? অল্পের জন্য তোমাকে হারাতাম। খুশবু চুপসে যায়, চুপচাপ তাকিয়ে রয় আরশাদের পানে। এই বীভৎস স্মৃতি যে সে ভুলে যেতে চায়। আমরা এখানে কয়েকদিন থাকবো আরশাদ, যতদিন না ব্যস্ত জীবনের তারা আসে। আমার গোসল করা উচিত, শরীরটা ম্যাচ ম্যাচ করছে। ঠিক আছে, যাও। জামা হাতে তুলে ওয়াশরুমে পা বাড়ালো খুশবু। দুপুরের খাবার খেয়ে বসলো সন্ধ্যার আগ মুহূর্তে। সবাই মিলে জড়সড় হয়ে আরশাদ এবং খুশবুকে আপ্যায়নে ব্যস্ত। উজ্জ্বল মুরগির লেগ পিসটা আরশাদের প্লেটে দিতে আরশাদ তা তুলে দিল খুশবুর প্লেটে। উজ্জ্বলের প্রশ্নবিদ্ধ চাহনির উত্তর সাজিয়ে বলে, ফ্রুজির এটা পছন্দ, ভাবিরটাও তো আছে। আচ্ছা দাঁড়া, মাছের ডিমের ভুনা দিচ্ছি, ওটা ট্রাই কর। ফুজিকে দে, ওর মাছের ডিম ভীষণ পছন্দ। আরশাদের একের পর এক কাণ্ডে সবার মাঝে খুশবু বেশ বিবৃত বোধ করছে। এ আর নতুন কি? আরশাদের এসব অভ্যাস আজকালের নয়, সেই শুরু থেকেই। রুমু আর চোখে তাকালো উজ্জ্বলের পানে। সে যেন কিছু ইঙ্গিত করছে। যখনই উজ্জ্বল সরে দাঁড়ালো তখনই গাল ফুলিয়ে রুমু বলে, কই এমনভাবে কখনো আমার প্লেটে মোরগের রান, মাছের ডিম তুলে দিয়েছে? তুলে দিব কেন? বাটি থেকে সরাসরি তোর প্লেটেই পড়ে, তাহলে তুলে দিব কেন? অন্যকে দেখে অনুকরণ করা বন্ধ কর। ওহ, এত এত খাবার খেয়ে আরশাদের পেটটা যেন এক্ষুনি ফেটে যাবে। সবাই তাকে এতই ঠেসে ঠুসে খাইয়ে ছেড়েছে, এতদিনের ডায়েট চোখের পলকে জ্বলে ভেসে গেল। আরশাদ বসার ঘরে সবার সহিত আড্ডা দিচ্ছিল, অথচ খুশবু চুপসে আছে। সহজে কারো সাথে মিশতে পারে না সে। কে কি বলেছে করছে, আপাতত এসব পরখ করাই তার একমাত্র কাজ। আড্ডা শেষে বিশ্রামের জন্য আরশাদ নিজ কক্ষে ফিরল। ইতিমধ্যেই খুশবুর সাথে রুমুর বেশ ভাব হয়েছে। দুজনের বেশ অনেকক্ষণ গল্প সল্প করলো। তাদের কথার মাঝে আরশাদ উপস্থিত হলো। রুমুকে আবদার সুরে বলে, অপরিপক্ক বাংলায় বলে, আমাকে টাল খাওয়াবে ওকে। টাল? সেটা আবার কি? আরে টাল, টাল মানে টাল বুঝো না? টাল টাল। রুমু ঢোক গিলল এবং ইতালিয়ান বাদরটার বাংলা সে একটুও বোঝে না। এসব কি বলে? ধুর ছাই। টাল মানে কি ভাইয়া? আপনি কি মদ চাইছেন? ইয়ে মানে মদ খেতে টালমাটাল হতে চাইছেন? ওফ, সো সিলিগাল। খুশবু পাশে বসে হাসছিল। সে আরশাদের কথা বুঝতে পেরেও কিছুই বলল না। রুমুকে একটু গোল খাওয়ানো যাক। সিলিটিলি বাদ দিন, এবার বলুন টাল কি? আরশাদ উঠে দাঁড়ালো। এখানে কেউ তার বাংলা খুব বেশি বোঝে না। তার বাংলা বলাটা এত বিশ্রী কেন? চাইলেও সংশোধন হচ্ছে না। রুমু ভ্রু কুঁচকে বলে, তোমার বর কি বলল? তালের কথা বলেছে। তোমার গেটের বাইরে যে তাল গাছটা আছে ওটা দেখেই সে আমাকে বলেছিল এবার এসেছে যখন তাল খাবে। রুমুর মাথায় হাত পড়ল। কি অদ্ভুত, তালকে কেউ টাল বলে? ঘুমের ঘোরে স্বপ্নরা কেমন বাস্তব বাস্তব অনুভূত হয়। মনে হয় যেন অন্য জগতে ছিটকে পড়েছি। সুখের স্বপ্ন
সুখানুভূতি তেমনি দুঃখের স্বপ্নে চোখ ভিজে একাকার। গভীর রাতে ভিজে আছে খুশবুর চোখ, দুঃস্বপ্নে কাঁপছে সে। ঘুমের ঘোরেই হুহু শব্দে তুলে কেঁদে ফেলল তার উথাল পাথাল শ্বাসে। বুকের অস্বাভাবিক ওঠানামায় আচমকা কাঁচা ঘুম ভেঙে গেল আরশাদের। খুশবুর অস্বাভাবিক আচরণে খুশবুর বুক থেকে মাথা তুলে তাকালো। খুশবুর ভেজা গাল স্পর্শ করতে বুকের ভেতরটা মোচড় দিল। আরশাদ ব্যতিব্যস্ত হয়ে প্রশ্ন ছুড়ল, প্লুজি আমার জান, ঠিক আছো? সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।